এল্ডার কোরির সেই রহস্যময় রেজোন্যান্স বা অনুনাদ শিক্ষার পর সাইলেন্ট ভ্যালির বাতাস যেন আরিয়ানের কাছে কথা বলতে শুরু করল। আগে সে পাথরকে দেখত বাধা হিসেবে, এখন সে দেখে শক্তির আধার হিসেবে। কিন্তু এই শান্ত উপত্যকায় শেখার দিনগুলো যে খুব দ্রুত এক কঠিন পরীক্ষায় মোড় নেবে তা তারা কেউ কল্পনাও করেনি। সূর্যোদয়ের সময় এল্ডার কোরি তার লাঠি দিয়ে উপত্যকার একেবারে শেষ প্রান্তে একটি ধসে পড়া পাহাড়ের গুহার দিকে ইশারা করলেন। গুহাটির মুখ থেকে এক অদ্ভুত শীষ দেওয়ার মতো শব্দ আসছিল, যা প্রতিধ্বনিত হয়ে পুরো উপত্যকায় ছড়িয়ে পড়ছে। আরিয়ান, মীরা, কায়েন, তোমরা গত কয়েকদিনে যা শিখেছ তার প্রমাণ দেওয়ার সময় এসেছে, কোরি গম্ভীর গলায় বললেন। ওই গোটির নাম দ্য ইকো চেম্বার। ওখানে কোনো ম্যাজিক হিউম্যান নেই, কিন্তু ওখানে আছে তোমাদের নিজেদের প্রতিচ্ছবি। তোমাদের তিনজনকে তোমাদের 3 বিস্ট সহ ওই গুহা পার হয়ে ওপাশে যেতে হবে। কায়েন তার সঙ্গী ট্যাঙ্কের মাথায় হাত বুলিয়ে বলল, এ আর এমন কি, আমরা তো কত বড় বড় বিস্টের সাথে লড়েছি। কোরি রহস্যময় হাসলেন। এখানে লড়াই পেশি দিয়ে নয়, লড়াই হবে তোমাদের একাগ্রতা দিয়ে। গুহার ভেতরে শব্দই হবে তোমাদের শত্রু। তারা যখন গুহার অন্ধকার মুখে প্রবেশ করল, ইগনিস তার 18 ইঞ্চির শরীর নিয়ে সবার সামনে থাকল। তার নীল চোখের মণি এখন প্রদীপের মতো জ্বলছে। গুহার ভেতরে ঢোকার কিছুক্ষণ পরেই আরিয়ান লক্ষ্য করল তাদের প্রতিটি পদক্ষেপের শব্দ 1000 গুণ বেশি জোরে ফিরে আসছে। এমনকি তাদের হৃৎপিণ্ডের ধড়ফড়ানিও যেন হাতুড়ির মতো কানে বাজছে। আরিয়ান, আমার কান ফেটে যাচ্ছে! মীরা কানে হাত দিয়ে বসে পড়ল। তার সঙ্গী মায়া অদৃশ্য হয়ে গেল ঠিকই, কিন্তু সে যন্ত্রণায় মিউ মিউ শব্দ করছিল। ঠিক তখনই গুহার দেওয়ালে জমে থাকা শিলাগুলো নড়তে শুরু করল। শব্দের কম্পনে গুহার পাথরগুলো এক একটি জ্যান্ত দানবের রূপ নিল। এগুলো কোনো বিস্ট নয়, এগুলো হলো সাউন্ড কনস্ট্রাক্টস। পালালে চলবে না, আরিয়ান চিৎকার করে বলল, যদিও তার নিজের কণ্ঠস্বরই তাকে কানে তালা লাগিয়ে দেওয়ার মতো আঘাত করছিল। রেজোনেন্স ব্যবহার করো, শব্দের কম্পনকে নিজের হাড়ের ছন্দের সাথে মেলাও। আরিয়ান তার কালচে তলোয়ার বের করল না। সে তার খালি হাত পাথুরে দেওয়ালের উপর রাখল। সে অনুভব করার চেষ্টা করল গুহার এই বিশৃঙ্খল শব্দের ছন্দ। ইগনিস বুঝতে পারল আরিয়ান কি করতে চাইছে। সে তার গ্র্যাভিটি লেন্স ব্যবহার করে শব্দের তরঙ্গগুলোকে এক বিন্দুতে জড়ো করতে লাগল। কায়েন দেখল ট্যাঙ্ক তার শিং দিয়ে মাটির কম্পন মেপে নিচ্ছে। আমি বুঝেছি, ট্যাঙ্ক, মাটির নিচের কম্পন দিয়ে শব্দের উৎসগুলো খুঁজে বের করো। ট্যাঙ্ক এক প্রচণ্ড জোরে মাটিতে আছড়ে পড়ল, যার ফলে সাউন্ড কনস্ট্রাক্টগুলোর ভারসাম্য নষ্ট হয়ে গেল। মীরা তার চোখ বন্ধ করল। সে মায়ার সাথে তার মনকে যুক্ত করল। মায়া অদৃশ্য অবস্থায় শব্দের তরঙ্গগুলোর মাঝখান দিয়ে একটি শান্ত পথ খুঁজে বের করল। এইদিকে মায়া আমাদের নিরাপদ পথ দেখাচ্ছে। আরিয়ান সবার আগে চলল। সে তার 1.0 লেভেলের হাড়ের শক্তি ব্যবহার করে বাতাসের কম্পনকে প্রতিহত করছিল। প্রতিটি কদম ছিল যেন আগুনের ওপর হাঁটা। গুহার একেবারে শেষ মাথায় যখন তারা পৌঁছাল, তখন তারা সবাই ঘামে ভেজা এবং ক্লান্ত, কিন্তু তাদের চোখে ছিল জয়ের আনন্দ। গুহার বাইরে আসতেই এল্ডার কোরিকে দেখা গেল। তিনি তৃপ্তির হাসি হাসলেন। চমৎকার! তোমরা কেবল নিজেদের শক্তি নয়, একে অপরের ওপর বিশ্বাস করতে শিখেছ। আরিয়ান, তোমার 1.0 লেভেলের হাড় এখন আর কাঁচা মাটি নয়, তা এখন পোড়া ইটের মতো শক্ত। আরিয়ান দেখল তার হাতের রেখাগুলো থেকে এক মৃদু রূপালী আভা বের হচ্ছে। সে 1.1 লেভেলের খুব কাছে পৌঁছে গেছে, কিন্তু সে জানে আরও অন্তত কয়েক ডজন পর্ব তাকে এই পরিশ্রম চালিয়ে যেতে হবে। 51টি রক্তিম চাঁদ অতিবাহিত হয়েছে। আজ রাতে তারা যখন আগুনের চারপাশে বসল, ইগনিস, মায়া আর ট্যাঙ্ক, 3টি বিস্ট একে অপরের সাথে খাবার ভাগ করে খাচ্ছিল। আরিয়ান বুঝল এলিনার কাছে পৌঁছানোর জন্য সে এখন আর একা একটি তলোয়ার নয়, সে এখন একটি ছোট কিন্তু দুর্ভেদ্য দুর্গের অংশ।